কেউই বিশ্বাস করে না ধর্মের কথাটা, সিম্পলি ভণ্ডামো। কারণ ধর্মীয় বাধাটাও নেই। বললাম তো যে হিন্দু আইন এক এক জায়গায় এক এক রকম ছিল, নাম হিন্দু মানে মূলত রিলিজিয়ন একটা ওই হেডলাইনের মধ্যে রয়েছে। এই আইনের আওতায় বহু জাতি গোত্রের মানুষ আছে, এবং ধর্মীয় অভিন্ন কোনো আইন নেই, এক এক জায়গায় এক এক রকম। শুধুমাত্র নারীদের জন্য দরকার সেটা না, এই আইনটায় অনেক সূক্ষ্ম বিষয় আছে, যে বিষয়গুলো শুধু নারীদের না, যা আমাদের তৃতীয় লিঙ্গে যারা আছে, প্লাস আরেকটা সমস্যা, আমি শারীরিক প্রতিবন্ধী বা ফিজিক্যালি চ্যালেঞ্জ, এই মানুষগুলোও কিন্তু সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার বঞ্চিত। অধিকার মানে বিষয়টা আছে। যে আমি মারা গেলে, বাবা মারা গেলে আমি 24 বিঘা জমি পাবো, যদি আইনটা সংশোধন হয়ে যায় তাহলে আমার দুই বোন ভাগিদার হলে আমার ভাগে আসবে 8 বিঘা, 3 × 8 = 24। আরো তো আশেপাশের দেশগুলোতে হিন্দু অধ্যুষিত আছে, যেমন ভারত, নেপাল, মরিশাস। এটা তো হিন্দু সংখ্যাগরিষ্ঠ। এইসব দেশে এই আইনগুলো কিভাবে আছে, যদি একটু পুলকদার কাছে প্রথম যাই। দাদা, আপনি একটু এইসব দেশের সংক্ষেপে আমাকে যদি একটু বলতেন, এই দেশগুলোতে কি কি আছে আইনে। বর্তমানে ভারতে তো 1954 সালেই প্রথম আইনটা করে ফেলেছে ওরা সংশোধন। করার পরেও বৈষম্য ছিল, ওদের আইন বহুমাত্রিক বৈচিত্র্যময় আইন। বাংলাদেশেও কিন্তু হিন্দু আইন এক এক অঞ্চলে এক এক গোত্রের জন্য এক এক রকম। হিন্দু আইনের ক্লাসিফিকেশন আবার এটা কোনো ধর্মীয় আইন মুখে বলা হয়, নামটা হিন্দু। এই আইনের আওতায় কিন্তু বৌদ্ধ আছে, জৈন আছে, অন্যান্য সম্প্রদায় এই আইন, নাম হিন্দু মানে মূলত রিলিজিয়ন একটা ওই হেডলাইনের মধ্যে রয়েছে। এই আইনের আওতায় বহু জাতি গোত্রের মানুষ আছে, এবং ধর্মীয় অভিন্ন কোনো আইন নেই, এক এক জায়গায় এক এক রকম আইন। নেপালের মুলুকি আইন, এইটা নেপাল ইংরেজ শাসনের আওতায় ছিল না, ইংরেজদের হাত দিয়ে হয়নি। জং বাহাদুর খালসা ওনার হাত দিয়ে হয়েছিল। এই মুলুকি আইন ওরা পরিবর্তন করে নারীকে সম অধিকার দিয়েছে। নেপালের রাজতন্ত্র শেষ হয়ে গেছে, দাসত্বের আইন, রাজতন্ত্রের আইন, সে আইনগুলো ছিল প্রাচীন হিন্দু আইন, ওটা ওরা বিলুপ্ত করে ইকুয়াল রাইটস দিয়েছে। ওকে। পশ্চিম ভারতে আপনার 54 সাল, আপনার 47-এর পর থেকেই তো আপনার বি আর আম্বেদকর যে আইন প্রপোজ করেছিলেন, সেই আইনটা 3 ভাগে ভাগ করে ওরা পাশ করেছিল। সে আইনের অনেকগুলো পর্যায়ে গেছে, ভারতীয় আইন কমিশন অনেকগুলো সুপারিশ করেছে, আদালতের অনেকগুলো রায়। সর্বশেষ 2005 সালে একেবারেই সামগ্রিকভাবে সারা ভারতে তারা নারীর প্রতি বৈষম্য নিষিদ্ধ করেছে। মুসলিম পারিবারিক আইন সংশোধনের তারা এখন চেষ্টা করছে, সম্ভবত হতেও যাচ্ছে খুব শিগগিরই। হিন্দু আইনটা ওরা করে ফেলেছে 2005 সালেই। হিন্দু নরনারী মানে হিন্দু বলতে আমি কিন্তু কথাটা আবারও বলছি, শুধু হিন্দু না, হিন্দু, বৌদ্ধ, জৈন, ভারতীয় উপমহাদেশের যতগুলো জাতিগোত্র আছে, শুধু পার্সি এবং আব্রাহমিক রিলিজিয়নের ওগুলো বাদ দিয়ে তারা সবাই ইকুয়াল রেসপেক্ট। তো ওকে। হিন্দু আইন আগেও এক অভিন্ন কোনো হিন্দু আইন কোথাও ছিল না পৃথিবীতে, এ অস্তিত্বই ছিল না। ভারতে একরকম ছিল, বাংলায় একরকম ছিল, বিহারে দেখবে বহু রকমের আইন, আইনের নামও আলাদা আলাদা। আচ্ছা, আচ্ছা। মরিশাস হিন্দু প্রধান দেশ, সেখানেও নারীরা সম অধিকার পায় সব। শুধুমাত্র বাংলাদেশ ভূখণ্ডে পাকিস্তানে উদ্যোগ নিয়েছে, বিবাহ নিবন্ধনের রেজিস্ট্রেশন রাইট দিয়েছে। পাকিস্তান বহুদূর এগিয়ে গেছে পাকিস্তানে হিন্দুদের জন্য আমাদের চেয়ে। আমরা সে জায়গায় পিছিয়ে গেছি। এইটা টোটালি আনফর্চুনেট যে হুম। এই জায়গায় আমি একটু এইটা হতে দিদির পারে। কাছে এবং যাচ্ছি। দিদি, আপনি যদি একটু আমাকে বলতেন যে এই যে ধর্ম এবং আইন, যারা বিরোধিতা করছে তারা ধর্মের দোহাই দিচ্ছে, আপনি কি মনে করেন ধর্ম এবং এই আইনের সম্পর্কটা কি, বা এর এর মধ্যে কি আসলে বড় ধরনের ক্ল্যাশ হচ্ছে? আচ্ছা, না, এটা আসলেই এটা আমার বোধগম্য না যে কিভাবেই এই ধর্ম এবং আইনটাকে তারা এইভাবে আনছে। আমাদের হিন্দু ধর্ম বলে যে শ্রুতি বা বেদ থেকে উৎপত্তি, তাই না? এবং ধর্মগ্রন্থে বিভিন্ন, আমি যদিও ধর্ম বিশারদ না, তবে বিভিন্ন আলোচনায় জানা যায় যে এই ধর্মীয় বিভিন্ন ধর্মগ্রন্থেও কিন্তু সময় এবং যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু মানুষের আইন বা অধিকারের কথা বলা আছে। এরই ধারাবাহিকতায় কিন্তু পুলকদের সাথে আর একটু আমি অ্যাড করি, যে আমাদের দেখা যাচ্ছে যে ভারতে ভারতে ওই যে আমাদের 1947 সালের আগেই দেখা যাচ্ছে যে একটা হিন্দু আইন সংস্কার একটা কমিটি গঠন হয়েছিল। তাহলে 1947 সালের আগে যদি হয়, তাহলে তো অবিভক্ত ভারত ছিল, তাহলে হুম। বাংলাদেশও সেটার মধ্যে পড়ে। হ্যাঁ, সেটা কিন্তু 1941 সালে কিন্তু তখন একটা হিন্দু আইন সংস্কারের জন্য একটা কমিটি গঠন হয়েছিল, এবং সেই হুম। কমিটির সুপারিশে কিন্তু পরবর্তীতে 1947 সালের দেখা যাচ্ছে যে, এবং এই অভিন্ন যে ভারতে যখন, তখন কিন্তু আমরা দেখেছি রাজা রামমোহন রায়, তারপর হচ্ছে আমাদের ওই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপর স্বামী বিবেকানন্দ, এনাদের প্রচেষ্টায় কিন্তু সতীদাহ প্রথা, তারপর হচ্ছে আমাদের বিধবা বিবাহ, এগুলো কিন্তু আমরা প্রচলনটা দেখতে পেয়েছি। সুতরাং তখন কিন্তু এই এই বাংলাদেশও তো কিন্তু সেটা মেনে নিয়েছে।
তখন ভারতে অবিভক্ত ভারতের সময় কিন্তু এই আইনগুলো হয়েছে। সুতরাং হুম। আমরা কিভাবে মনে করি যে এটা পরিবর্তন হবে না? নিশ্চয়ই ধর্মগ্রন্থে সেই ধরনের একটা সুযোগ আছে। এবং আরেকটা বিষয় যে দেখেন, শুধুমাত্র নারীদের জন্য দরকার সেটা না, এই আইনটায় অনেক অনেক সূক্ষ্ম বিষয় আছে, যে বিষয়গুলো শুধু নারীদের না, অনেক যেমন আমাদের তৃতীয় লিঙ্গে যারা আছে। প্লাস আরেকটা সমস্যা আমি হিন্দু আইন একটু দেখতে যেয়ে দেখলাম, যে যারা হচ্ছে ইয়ের শারীরিক প্রতিবন্ধী বা ফিজিক্যালি চ্যালেঞ্জ, হুম। এই হুম। মানুষগুলোও কিন্তু সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার বঞ্চিত। অধিকার মানে বিষয়টা আছে। এটা হুম। এটা কিন্তু খুবই অমানবিক। তাদের বরঞ্চ একটু বেশি দিতে হবে, যাতে করে তাকে অন্যভাবে টেক কেয়ার করে। কিন্তু সে যদি টোটালি সম্পত্তি থেকে বঞ্চিত হয়, এটা একটা সম্পূর্ণ একটা অমানবিক একটা ব্যাপার। তো যাই হোক, এখন আমরা দেখেছি যে ভারতে যেটা বললো, পুলক অলরেডি বলেছে যে সব ধরনের আইনেই কিন্তু এখন নারী পুরুষের সমান অধিকার 2005 সালের মধ্যে তারা সব নিশ্চিত করেছে। এবং আমাদের নেপাল এবং পাশের দেশ আমাদের সব পাকিস্তানও সেটা শুরু করেছে। হুম। হুম। সুতরাং এটা কিন্তু যারা আইনটাকে নিয়ে তারা একটাই বলে যে হিন্দু আইনটা যদি আমি পরিবর্তন হয়, তাহলে তাদের যে সম্পত্তিগুলো, সেই সম্পত্তিগুলো দেখা যাবে যে মুসলমানরা বিয়ে করলে তখন তাদের ওই সম্পত্তিটা অন্য ধর্মের লোকজনের কাছে চলে যাবে। কিন্তু আমাদের স্টাডিতে বলে নারীদের তুলনায় পুরুষরাই বেশি ধর্মান্তরিত হচ্ছে। এবং আরেকটা হচ্ছে যে এক্সিস্টিং আইনে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে, নারী হোক পুরুষ হোক যদি কেউ ধর্মান্তরিত হয়, তাহলে কিন্তু সে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হবে। সুতরাং এই ভয়টা তো নাই। তা হুম। এখন একটা বিষয় হচ্ছে যে এই 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 মূল ফুটটাই হচ্ছে এইটা, যে যদি নারীদের সম্পত্তি দেওয়া হয়, তাহলে তাদের বিধর্মী করে ফেলবে এবং তাদের সম্পত্তিটা ইয়ে করবে। এইটা একটা চিন্তা। এগুলি একটা কিন্তু এই আসলে চিন্তা লেম এক্সকিউজ। আমরা, হুম। হ্যাঁ, এবং আমরা পরিষ্কারভাবে বলছি তোমরা শক্ত করে এই ক্লজটা দাও, যে যে কোনো নারী যদি ধর্মান্তরিত হয়, তাহলে পরে সে সম্পূর্ণভাবে সম্পত্তি থেকে বঞ্চিত হবে। সেটা দিয়েও তোমরা হ্যাঁ বলো। হ্যাঁ, হুম। আমাদের তো কোনো আপত্তি নেই। এবং হুম। নারী কেন, একটা নারী বা পুরুষ যেই ধর্মান্তরিত হবে, যদি সেটা মনে হয়, তাহলে সেটা তার জন্য সমান আইন হবে। সুতরাং এই বিষয়গুলো আমাদের কাছে মোটেই গ্রহণযোগ্য না। এবং এটা সময় উপযোগী, এবং হাজার হাজার পরিবারে একটা নারী, এবং আমাদের এখন কিন্তু ছেলে মেয়ে অঢেল নাই। একটা ছেলে একটা মেয়ে অধিকাংশ পরিবার, এবং অনেকেরই একটাই মেয়ে। সেই বাবা মা কিন্তু তারা এখন অন্য পন্থা অবলম্বন করছে, জীবিত অবস্থায় মেয়ের নামে সম্পত্তি লিখে দিচ্ছে। এটাও কিন্তু একটা ছেলের জন্য নিরাপত্তাহীনতার মধ্যে পড়ছে। কারণ ওই মেয়ে বিয়ে হওয়ার পরে জামাই তাকে কতটুকু টেক কেয়ার করবে, এবং সে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সে কিন্তু একটা টেনশনে থাকবে। আমার কথা হচ্ছে যে আমি আমার সম্পদ, আমি আমার নামে যেটা আছে, আমি আমৃত্যু আমি সেটা ভোগ করতে চাই। মৃত্যুর পরে আইনগতভাবে যার কাছে যাওয়ার কথা সেই যাবে, যাতে আমি রাইট। নিশ্চিন্ত মনে মারা যেতে পারি যে না, আমি আমার সম্পদ দিয়েই আমি পরিচালিত হচ্ছি। সুতরাং আমি জীবিত অবস্থায় আমার ছেলের নামে বা আমার মেয়ের নামে আমি সব লিখে দিলাম, তারপরে আমি সর্বশান্ত হলাম, এটাও তো ঠিক না। তো এই জি। জন্য সব দিদি, আমি অবস্থা এবার এবার আমি একটু দাদার কাছে আরেকটু যেতে চাচ্ছি। দাদা, এই যারা এই আপনাদের এই সম অধিকার দিতে চাচ্ছে না বা বিরোধিতা করছে, তাদের আসলে আপত্তির কারণগুলি কি? প্রথমত হচ্ছে যে কারণটা হচ্ছে, আমি কয়েকটা আমার যে উপলব্ধিতে কয়েকটা বিষয় আমি দেখেছি। একটা হচ্ছে যে মুখে যে কথাই বলুক, ভিতরের বিষয়টা হচ্ছে স্বার্থ সংশ্লিষ্ট। একটি ছেলে হিসেব করে রেখেছে যে আমার বাবা মারা গেলে আমি 24 বিঘা জমির মালিক হব। ইয়াং ছেলে, যার কাছে আমরা পরিবর্তনকারী ইয়েটা বেশি পাওয়ার কথা, সে তার অঙ্ক করছে যে আমি মারা গেলে, বাবা মারা গেলে আমি 24 বিঘা জমি পাবো। যদি আইনটা সংশোধন হয়ে যায়, তাহলে আমার দুই বোন ভাগিদার হলে আমার ভাগে আসবে 8 বিঘা, 3 × 8 = 24। তো হুম। তার কাছে আবার স্বার্থপর। তো সে তার স্বার্থ অঙ্ক। এটা হচ্ছে একটা আহ, বড় বাধা। এই যেখানে স্বার্থ সংশ্লিষ্ট সব জায়গায় হাত দেন, জমির জায়গায় হাত দেওয়ার ক্ষেত্রে তার স্বার্থ। ওইখানে তার বড় ইয়েটা। তো হুম। সুতরাং কতগুলো জায়গা আছে যে ওই মানে কথাটা শুনতেও খারাপ লাগে, তবু বলে যে বলদকে জিজ্ঞাসা করে হাল বাওয়ানো সম্ভব না, যে তুমি বলদ পারবা কিনা। কতগুলো ক্ষেত্রে রাষ্ট্রকে দায়িত্ব নিতেই হয়। ও হুম। কিন্তু বলদ সবসময় বলবে যে আমার ঘাড়ে জোয়াল দিও না, তাহলে আমার টানতে কষ্ট হবে। তো ওইটা রিয়ালিটি হচ্ছে যে যার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, ওই জায়গাটা মানে একটা বিষয় সবসময় জানবেন যে 10 জন মানুষেরও অধিকার নাই একজন হুম। মানুষের উপর অন্যায় করা। রাইট, রাইট। আমি দিদি, 10 জন আপনার কাছে মেজরিটি, একটু জানতে অতএব চাচ্ছি যে একজনের মধ্যে এই অন্যায় করতে পারবো, আপনার কাছে এটা কি আমার মনে সুযোগ হচ্ছে নেই। তাদের মূল বিরোধিতার কারণটা কি? বিরোধিতার মূল কারণটা হচ্ছে এই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টা 1 নম্বর। দ্বিতীয়ত একটি বিষয় আছে বিরোধিতা, সেটা হচ্ছে যে মাইনরিটি কমপ্লেক্স। এই বাংলাদেশে মাইনরিটি মানে
ক্ষয়িষ্ণু সম্প্রদায় হিন্দু সম্প্রদায়। আমরা ঐতিহাসিকভাবে ক্রমাগত হিন্দুদের কম ধীরে ধীরে সংক্ষিপ্ত হয়ে যেতে দেখেছি। অনেকগুলো নিপীড়নের ইতিহাস আছে। তারা নতুন কোনো পরিবর্তনকেও এক ধরনের ভয়, এক ধরনের অনাস্থা, একটা ভীতি আছে। আচ্ছা, এই ভীতির একটি অন্যতম অংশ হচ্ছে ধর্মান্তরের জায়গাটা। ধর্মান্তরিত হলে আমার মেয়েরা ভালনারেবল, আমি তাকে প্রোটেকশন দিতে পারবো কিনা, এই একটা প্রশ্ন। এই জায়গাগুলো সে ক্লিয়ার করার জন্য একটু কথাবার্তা বলারই প্রয়োজন আছে। কাস্ট ডিসএবিলিটি রিমুভাল এক বাংলাদেশে নেই। ধর্মান্তরিত হলে কেউ সম্পত্তির অধিকার একদিকে পায় না। আর একদিকে বড় রিয়ালিটি হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত যা দেখছি, যদি ধরেন আমরা মুঘল আমলের একটু আগে পাঠান আমল থেকে ধরি, গত 700 বছরের ইতিহাসটাই হচ্ছে ভারত উপমহাদেশে, টোটাল বাংলায় তো বটেই, মুসলিম ধীরে ধীরে আসা। 700 বছর আগে তো এখানে কোনো হিন্দুই, সবাই ছিল হিন্দু, বৌদ্ধই ছিল। তো এই 700 বছরে যাবত সম্পত্তি তো মেয়েদের হাতে নেই, আছে কার হাতে? ছেলেদের হাতে, পুরুষের হাতে। পুরুষের হাতে থাকা অবস্থায় হিন্দুরা প্রোটেকশন দিতে পারলো না। এই যদি ধর্মান্তর যদি কারণ হয়ে থাকে যে মেয়েদের দিলে ধর্মান্তর, তোমাদের ছেলেদের হাতে সম্পত্তি আছে, তো তোমরা রক্ষা করতে পারোনি, তোমরা সংকুচিত হয়ে গেছো। আমি আমি কোন গর্বে, কোন অহংকারে বলবো যে আমি আমার পুরুষের হাতে আমার সম্পত্তি থাকার কারণে আমি রক্ষা করতে পারছি? আমি তো দেখছি একটু প্রতিমত কমছি। এই যদি রিয়েলিটি হয়, তার মানে এইখানে উইকনেসটা বড়, যে ওইখানেই পরিবর্তনটা বেশি প্রয়োজন। শোনেন, ধর্মক্ষেত্রে যে ধর্মীয় যে বাধা, এটি মোটেও নেই। এটা এরা কেউই বিশ্বাস করে না ধর্মের কথাটা। আমি যাদের সঙ্গে কথা বলে দেখেছি ভণ্ডামো, সিম্পলি ভণ্ডামো। কারণ ধর্মীয় বাধাটাও নেই। বললাম তো যে হিন্দু আইন এক এক জায়গায় এক এক রকম ছিল। মুলুকি আইন আলাদা, মিতাক্ষর আইন আলাদা, দায়ভাগ আইন আলাদা, মাদ্রাজে ময়ূক আইন, আপনার ইয়াতে গুজরাটে হচ্ছে কঙ্কনা আইন। এই আইনগুলো আলাদা, এক এক অঞ্চলের জন্য এক এক রকম। ধর্মীয় হলে তো সব জায়গায় একই রকম হওয়ার না, তা হিন্দু আইন সেরকম না, ইংরেজি আলাদা করেছে। ওই যে আপা বলছিল, দিদি বলছিল না যে 1941 সালে কমিটি করেছিল, সেটা তো একবারে শেষের দিকে এসে করলো। 37 সালে হিন্দু উমেন্স রাইট টু প্রপার্টি অ্যাক্ট 1937 করার পরে 41 সালে BN রাও কমিটি বলা হয়। আচ্ছা, আমি একটু দিদির কাছে, দিদি আপনি যদি ছোট্ট করে একদম লাস্ট আপনি বলেন, আমার সময় শেষ হয়ে আসছে, একদম লাস্ট কথা। আচ্ছা, আমি যেটা বলতে চাই আসলে দাদার কথাগুলো রিপিট করতে চাই না। আমাদের মাথায় ঢোকে না যে এইটার বিরোধিতা করার কোনো যৌক্তিক কোনো কারণ আছে। কারণ ইতিমধ্যে যারা এটা পরিবর্তন করেছে সেটা যুক্তিসঙ্গত ভাবেই তারা করেছে। সুতরাং আমরা যেটা মনে করি, যে আমি আবারও রিপিট করতে চাই, যখন সতীদাহ প্রথা বন্ধ করা হয়েছিল তখন কিন্তু পক্ষে ছিল খুবই কম মানুষ। সারা হিন্দু গোষ্ঠী একদিকে ছিল এবং মুসলিমও কয়েকজন লোকের সপক্ষে থেকেই কিন্তু সতীদাহ প্রথাটা বন্ধ হয়েছে। আমার কাছে যেটা আপনাদের আলোচনায় মনে হলো যে আসলেই নারীর প্রতি এই যে আপনারা দাবিগুলি করছেন, যে সম্পত্তিতে সম অধিকার, লিঙ্গ বৈষম্য দূর করা এবং অ্যাট দ্য সেম টাইম বিবাহ বিচ্ছেদের অধিকার পাওয়া, এই বিষয়গুলো আসলে এটা নারীর অধিকার। আমি মনে করি এটা দেয়াটা নারীকে করুণা করা নয়। সো আমি মানে বিশ্বাস করি যে সরকার এদিকে দেখবে।